আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই সংবাদ শিরোনাম। জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়, হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। অর্থ পাচার মামলায় তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা স্থগিত। ভারতের পররাষ্ট্র সচিবের সফরে ঢাকা দিল্লির সম্পর্কের বরফ করবে মনে করেন বিশ্লেষকরা। দুই দেশের মানুষের প্রত্যাশা উপলব্ধি করার তাগিদ। পুলিশ কমিশন গঠন ও র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির, জানালেন মেজর হাফিজ। বিজয় দিবসে মানিক মিয়া এভিনিউতে সবার আগে বাংলাদেশ শীর্ষক কনসার্ট। দেশ গড়তে অর্থের প্রয়োজন, সরকারি প্রণোদনা দেওয়ার সময় নেই, জানালেন অর্থ উপদেষ্টা। রাষ্ট্রের ঋণ কমাতে কর আহরণ বাড়ানোর তাগিদ এনবিআর চেয়ারম্যানের। এবং মুক্তিযুদ্ধের চেতনা লালিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি বলেই ২৪-এর গণ অভ্যুত্থান, মনে করেন মুক্তিযোদ্ধারা। তরুণ প্রজন্মের প্রতি বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান। এবার বিস্তারিত সংবাদ। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। ২০২০ সালের ১০ই মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। আর এ মাসের শুরুতে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরো অনেক রকমের স্লোগান সেখানে বলা হয়েছে। তো সেগুলো সব বাদ দিয়ে, যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা কি বলবো দলীয় স্লোগান হিসেবে, এবং আরো খারাপ ভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগে বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। সেখানে নতুন করে কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার জয় বাংলার যে কি বলবো প্রভাব, সেটি তো কেউ অস্বীকার করছে না। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। একই সাথে তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের সাজাও স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। লিপ্ট আপিল গ্রহণ করে আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা জানান, সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগের মামলায় ২০১৩ সালের ১৭ই নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। ২০১৬ সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট, পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করেন। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা। এই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন। এই অ্যাপিলের এগেইনস্টে আমরা গিয়েছি, অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে, এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, শেখ হাসিনা ওয়াজের যে ৭ বছরের সাজা দিয়েছিলেন, সেই সাজাটা স্টে করা হয়েছে। নাটোরের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১২ বছরের সাজা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি KM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নাটোরে ১৮টি বাড়ি আগুন দিয়ে পোড়ানো হয়। সে ঘটনায় ওই বছরই নাটোরে কয়েকটি মামলা হয়। একই ঘটনায় ২০০৭ সালে আরেকটি মামলা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামি করা হয়। পরবর্তী সময়ে নাটোরের বিশেষ জজ আদালত দুলুকে ১২ বছর এবং অন্য ৮৩ আসামিকে ১০ বছরের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ ২৮ আসামি আপিল করেন। শুনানি শেষে সব আসামিকে বেকসুর খালাস দেন হাইকোর্ট। আপিল করি ২০০৭ সালে অনারেবল হাইকোর্ট ডিভিশনে, এবং আপিল শুনানি হতে আজকে বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামান, বিচারপতি মোহাম্মদ KM আসাদুজ্জামান এবং বিচারপতি
সৈয়দ ইনায়েত হোসেন সাহেবের কোর্টে রায়ের জন্য ছিল। আজকে রায় দিয়েছে, মামলা সকল আসামি 21 খালাস হয়েছে। হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা পূর্ব থানায় করা হত্যা চেষ্টা মামলায় গত 9 নভেম্বর রিমান্ড শেষে শমী কায়সারকে কারাগারে পাঠান আদালত। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির ঢাকা সফরের ফলে দুই দেশের সম্পর্কের মধ্যে সন্দেহ আর অবিশ্বাস কমবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে পরস্পরের আস্থা অর্জনে দুই দেশের মানুষের প্রত্যাশাও উপলব্ধি করতে হবে বলেও মনে করেন তারা। বহুল আলোচিত এই সফরে দুই দেশের সম্পর্কের গতি প্রকৃতি বুঝতে আগামী কিছুদিন পর্যবেক্ষণ করার কথাও জানান। ফজলে রাব্বির রিপোর্ট। বহুল আলোচিত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির বাংলাদেশ সফরে দিল্লি ও ঢাকা পারস্পরিক সম্পর্ক উন্নয়নে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। একই সাথে জানিয়েছে কিছু দাবি দেওয়া। মোটা দাগে ঢাকার প্রত্যাশা, ভারতে অবস্থানরত পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে, ভিসা সহজীকরণ ও ধর্মীয় ইস্যুতে অপপ্রচার বন্ধ করা। আর সম্পর্ক উন্নয়নের জন্য দিল্লি চায় সংখ্যালঘুদের নিরাপত্তা ও বাংলাদেশে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি। একটা জিনিস তারা হাইলাইট করেছে যে ভারত সেই ধরনের একটা বাংলাদেশের সাথে কাজ করতে চায়, যেই বাংলাদেশ ডেমোক্রেটিক বলছে, স্টেবল বলছে, পিসফুল বলছে, প্রোগ্রেসিভ বলছে এবং একেবারে শেষে বলছে ইনক্লুসিভ। তো এটাকে যদি আমরা একটু ভেঙে যদি চাই, তাহলে বোঝাই যাচ্ছে যে তারা একটা নির্বাচিত সরকার চাচ্ছে এবং সেটা আসলে তাদের হয়তো কাজ করতে হয়তো সুবিধা হবে। দুই দেশের সম্পর্ক কথায় না কাজের উপর নির্ভর করছে বলেও জানান বিশ্লেষকরা। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আনুষ্ঠানিকভাবে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠককে ইতিবাচকভাবে দেখছেন তারা। একই সাথে বৃহৎ প্রতিবেশী হিসাবে ভারতের দায় ও দায়িত্বপূর্ণ আচরণ বেশি প্রত্যাশিত বলেও জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। জনগণের ইচ্ছা অনুযায়ী যে কোনো রাষ্ট্রের সাথে আমার দেশের স্বার্থ অনুযায়ী কনভার্জেন্স অফ ইন্টারেস্ট তৈরি করা, সেটা গুরুত্বপূর্ণ। তো সেই কনভার্জেন্স অফ ইন্টারেস্টের জায়গাগুলোতে যদি কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ আনা যায়, তখন সেটা একটা স্পিল ওভার এফেক্ট লং টাইম রিলেশনশিপ পড়বে। আর যদি সেই কনভার্জেন্স অফ ইন্টারেস্টগুলো আইডেন্টিফাই করার ক্ষেত্রে ডিফিকাল্টিস দেখা দেয়, তখন হয়তো জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। বাট বৈঠকের পরে দুই ফরেন সেক্রেটারির যে ব্রিফিং, সেটাতে বোঝা গেছে দুই দেশই তাদের সম্পর্কের ব্যাপারে ওয়াকিবহাল এবং এটাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে তাদের মধ্যে আগ্রহ আছে। ভারতের যে সমালোচনাটা আছে বাংলাদেশে যে একতরফা সে অনেক কিছু নিয়ে নিচ্ছে, সেই জায়গায় যেন পরিবর্তনটা হয়। এখন কথাটা বলা এক কথা, যতক্ষণ পরিবর্তন না হবে ততক্ষণ আমার মনে হয় আমাদের দেখা দরকার যে আসলে কিভাবে এই পরিবর্তনটা করবে। সম্পর্ক এগিয়ে নিতে দুই দেশের মানুষের মনস্তাত্ত্বিক গঠন ও চাহিদা ভারত বাংলাদেশের নীতি নির্ধারকদের উপলব্ধি করে কর্মপন্থা নির্ধারণ করতে হবে। একই সাথে তাদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে বলে মনে করেন এই বিশ্লেষকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটি তাদের প্রতিবেদন পেশ করেছে। কমিটি প্রধান জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদনটি পেশ করেন। এ সময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় 2009 সাল থেকে 2024 সালের অগস্ট পর্যন্ত চাকুরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং অবসরে যাওয়া কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা ও সুপারিশ করতে 5 সদস্যের কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটি নির্ধারিত 90 দিনের আগেই প্রতিবেদন পেশ করায় কমিটির সদস্যদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন। পুলিশ বাহিনীকে জনবান্ধব, রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে পুলিশ কমিশন গঠন সহ বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের পুলিশ সংস্কার কমিটির প্রধান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এসব প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, গত 16 বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, যার মধ্যে পুলিশ বাহিনী অন্যতম। পেশাদারিত্বের বাইরে গিয়ে আওয়ামী লীগের ব্যক্তিগত বাহিনীর মতো মারমুখী এবং হিংস্র হয়ে গেছে পুলিশ বিভাগ। জুলাই বিপ্লবের আন্দোলন দমানোর নামে তারা সহস্রাধিক হত্যা ও অসংখ্য মানুষকে রক্তাক্ত আহত করেছে। তাই এই পুলিশ বাহিনীর সংস্কার জরুরি বলে মত দেন মেজর হাফিজ।
জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে যদি সীমা লঙ্ঘন করে, এই দেশের লড়াকু সচেতন জনগণ তার বিরুদ্ধে আবার রাজপথে নেমে তাদেরকে যথাস্থানে প্রতিস্থাপিত করবে। সংস্কার করতে করতে তো কিয়ামত পর্যন্ত চলে যাবে। এই সংস্কার করার অ্যাকচুয়ালি ম্যান্ডেট প্রাপ্ত উপযুক্ত সংস্থা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। তো যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকারের কাছে বর্তমান ইন্টারিম সরকার যখন ক্ষমতা হস্তান্তর করবে, এই সরকারের আমলেও যেসব সুপারিশমালা তারা দিবে, বিভিন্ন কমিশনের সংস্কার, সেটাও বিবেচনা করবে। তবে ফাইনাল অথরিটি তো নির্বাচিত প্রতিনিধিরা। মহান বিজয় দিবস উদযাপনের জন্য 16 ডিসেম্বর কনসার্ট করবে সবার আগে বাংলাদেশ। রাজধানীর গুলশান অ্যাভিনিউ এর উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মানিক মিয়া এভিনিউতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই। কর ফাঁকি দিলে প্রান্তিক জনগণ সামাজিক অনেক সেবা থেকে বঞ্চিত হয়, তাই নিয়ম মেনে ভ্যাট পরিশোধের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ভ্যাট দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, দেশ করতে অর্থের প্রয়োজন, সরকারি প্রণোদনা দেওয়ার সময় আর নেই। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে ভ্যাট হার কমানোর কোনো সুযোগ নেই। শারফুল আলমের রিপোর্ট। সরকারের রাজস্ব আহরণে এনবিআরের 3টি খাতের মধ্যে মূসক বা ভ্যাট অন্যতম। ভ্যাট দিবসের অনুষ্ঠানে সে কথা মনে করিয়ে দিয়ে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের তাগিদ দেন জনগণের দেয়া কর সরকারি কোষাগারে জমা দেওয়ার। রাজস্ব ঘাটতির কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান আরো বলেন, এই মুহূর্তে ভ্যাট হার কমানোর কোনো সুযোগ নেই। ভ্যাট কিন্তু দিবেন হচ্ছে কাস্টমার। অনেক সময় কাস্টমার দিতে চান, তারা জিজ্ঞেস করেন আমার ভ্যাটের রিসিট কই, তারা গড়িমসি করেন। এমন কমপ্লেনও আছে যে কাস্টমার ভ্যাট দিয়েছেন কিন্তু আমাদের সম্মানিত ব্যবসায়ীগণ ঠিক মতো সেটা সরকারি কোষাগারে জমা দেন নেই। স্ট্রিক্ট এনফোর্সমেন্ট করতে হবে। এই জায়গাটাতে আমাদের দুর্বলতা। 34 কোটি চোখকে আমাদের ব্যবহার করতে হবে রাষ্ট্র সংস্কারের কাজে। একইভাবে এই 34 কোটি চোখকে আমাদের ব্যবহার করতে হবে দুর্নীতি দমনের কাজে। এই ঋণের ভার কমাতে হলে আমাদের কর বাড়াতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। সরকারি ঋণ প্রদানে, দেশের ঋণ কমাতে বেশি করে কর দেওয়ার আহ্বান জানান তিনি। রাজস্ব সংগ্রহ বাড়াতে এনবিআর এর নিয়ে সংস্কার কার্যক্রম তুলে ধরেন অর্থ সচিব। পরে অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, নিজে সরাসরি সুবিধা না পেলেও প্রত্যেক নাগরিকের উচিত কর দেয়া। সেই সঙ্গে সরকারি সংস্থাগুলোকে তাদের সেবার মান বাড়ানোরও তাগিদ দেন তিনি। ব্যবসায়ীদের কর ছাড় ও প্রণোদনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, 5 দশক ধরে এ খাতকে অনেক সুবিধা দেয়া হচ্ছে, এখন আর সরকারি প্রণোদনা দেওয়ার সময় নেই। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি, এখনো মানে ট্যাক্স পেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে, প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমরা কম্পিটিটিভ হতে পারবো। সবাইকে আমি অনুরোধ করবো, আপনারা ট্যাক্স দেবেন, আর আমাদের যারা কর্মকর্তা আছেন তারাও একটু ফ্রেন্ডলি হবে। কর আহরণের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরো আন্তরিক হওয়ারও আহ্বান জানান অর্থ উপদেষ্টা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের বিশেষ আয়োজন, মুক্তিযুদ্ধের বিজয় গাথা। পশ্চিম পাকিস্তানের শাসন, শোষণ আর সীমাহীন বৈষম্য থেকে মুক্তি পেতেই ৭১-এর মহান যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তৃণমূলের মুক্তিযোদ্ধারা। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ এম আর আলম তাদেরই একজন। তার মতে, স্বাধীনতার ৫৩ বছরেও কাঙ্ক্ষিত বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি বলেই ২৪-এর গণ অভ্যুত্থানের সৃষ্টি। এই বীর মুক্তিযোদ্ধার শেষ ইচ্ছা, মৃত্যুর আগে দেখে যেতে চান বৈষম্যমুক্ত বাংলাদেশ। আজিজুল হাকিম পলাশের ক্যামেরায় মিজান শাহজাহানের রিপোর্ট। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। দেশপ্রেমিক মানুষের কাছে জন্মভূমি ফুলের মতোই পবিত্র, আর তাই ১৯৭১ সালে জীবনের মায়া ছেড়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন কিশোর, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবাই।
নদীবেষ্টিত বরিশাল এলাকায় ৯ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন শাহ এম আর আলম। তখন সবেমাত্র ১০ম শ্রেণীর ছাত্র। মা বাবাকে না জানিয়েই অংশ নেন মুক্তিযুদ্ধে। এক সময়ের টকবগে এই তরুণ তুলে ধরেন রণাঙ্গনে তার দুঃসাহসিক বীরত্ব গাথা। বানরিপাড়া থানায় এটাকে আমরা 2টা স্পিডবোট, চতুর্দিক আমরা থেকে ২৭ জন আমরা পজিশনে গেলাম। আমাদের ধারণা ছিল কি সেন্টিকে আমরা ফেলে দিয়ে ক্রলিং করে থানায় ঢুকে গিয়ে অস্ত্রাগার লুট করে আমরা নিয়ে আসবো, আর নিয়ে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। সেন্টি পোস্টে আছে, সেন্টিকে টার্গেট করে ফেলে দিলাম। চতুর্ধারে বাসার থেকে ওরা যে অস্ত্র দিয়ে দিছে বাসায় বাসায়, এটা আমাদের জানা ছিল না। তখন তারা যেভাবে চতুর্দিকে গুলি করলো, আমরাও কিছু করি, ওরা করে ১০০ রাউন্ড, আমরা করি ১০ রাউন্ড। ২৮ আগস্ট ১৯৭১ পাকিস্তানি হানাদার বাহিনী তাকে খুঁজতে এসে না পেয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বাড়ি ঘর। ৫৩ বছর আগের বীরত্বের স্মৃতি এখনো জলজল করছে আলম শাহর দু চোখে। তবে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধার ভিড়ে আসলদের তালিকাভুক্ত না করার আক্ষেপ আছে তার। ভুয়া মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবস, বিজয় দিবসে যখন রজনীগতার স্টিক সার্টিফিকেট নিয়ে আমাদের সামনে দিয়ে যায়, আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা করে ভুয়া মুক্তিযোদ্ধাকে বাতিল করে একটা সঠিক ইতিহাস রচনা করুক। কালো চুলওয়ালা তরুণ যারা ২৪-এর বিপ্লবের সফল নায়ক, তাদের ঘিরে স্বপ্ন দেখেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলম শাহ। তার বিশ্বাস, বৈষম্যমুক্ত বাংলাদেশ একদিন হবেই। হৃদয়ে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। রবীন্দ্রনাথের ছোট গল্পের এই সংজ্ঞার মতো এসব মুক্তিযোদ্ধার গল্পও শেষ করা যাবে না, অতৃপ্তি থেকে যাবে। কারণ ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের এই পুরো বাংলাদেশের সঙ্গে জড়িয়ে রয়েছে অগণিত শহীদ, গাজীর এরকম হাজারো গল্প। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের ৫৩তম শাহাদাত বার্ষিকী আজ। ৭১-এর এই দিনে খুলনার রূপসা নদীতে যুদ্ধজাহাজ পলাশে শত্রুপক্ষের বিমান হামলায় শহীদ হন তিনি। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদান করা ৭ বীরশ্রেষ্ঠের একজন শহীদ রুহুল আমিন। মুক্তিযুদ্ধে যে কয়টি বড় যুদ্ধ সংগঠিত হয়েছে তার মধ্যে অন্যতম খুলনা শিপইয়ার্ডের কাছে রূপসা নদীতে সংগঠিত যুদ্ধ। সেই যুদ্ধে মোহাম্মদ রুহুল আমিন ও মহিবুল্লাহ সহ বেশ কয়েকজন শহীদ হন। বিশ্ব মানবাধিকার দিবস আজ। বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। বাংলাদেশের সাংবিধানিক অধিকার তথা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান, জাতীয় মানবাধিকার কমিশন। আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও এই দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থীর জন্য আবাসিক হল, স্বাস্থ্যসম্মত খাবার এবং একাডেমিক যোগ্যতা বৃদ্ধির জন্য নানা প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে আজ সুন্নাহ ফাউন্ডেশন। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি স্বাক্ষর শেষে ফাউন্ডেশনটির চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ বলেন, পর্যায়ক্রমে ৫,০০০ শিক্ষার্থীদের হলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে তাদের। যারা হলে থাকবেন তাদের IELTS এ ৭ পাওয়ার মতো যোগ্য করে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। যদি কেউ দানের টাকা নিতে না চায়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা নিজের টাকা দিয়ে থাকতে পারবেন এখানে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই উদ্যোগের মাধ্যমে কিছুটা হলেও হল সমস্যার সমাধান হবে। আশা করছি আমরা একটা পর্যায়ে খুব শীঘ্রই হয়তো আমরা ৫,০০০ স্টুডেন্টের জন্য ইনশাআল্লাহ ব্যবস্থা করব। আমরা আসন্নাহ ফাউন্ডেশন সবসময় ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলের জন্য কাজ করে। সেই জায়গা থেকে আমরা প্রাথমিকভাবে যদিও ছেলেদের জন্য হল করছি, আমরা ইনশাআল্লাহ অচিরেই শীঘ্রই মেয়েদের জন্য আমরা হলের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। পণ্যভর্তি কন্টেইনার বন্দরের ভিতর না করে বেসরকারি অফডকগুলোতে খালাসের সিদ্ধান্ত নিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর জন্য অনুমোদন চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠিও দিয়েছে তারা। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অফডকগুলোর সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বন্দর ব্যবহারকারীরা।
চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 4 থেকে 5,000 কন্টেইনার ডেলিভারি হয়, আর এর জন্য হাজার হাজার ট্রাক প্রবেশ করে বন্দরে। সৃষ্টি হয় যানজটের, থাকে নিরাপত্তা ঝুঁকিও। চট্টগ্রাম বন্দর গেল অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডলিং করেছে প্রায় 31.5 লাখ একক, যার মধ্যে আমদানি কন্টেইনারই প্রায় 17 লাখ। বিশ্বের উন্নত দেশের কোথাও বন্দর শেড থেকে পণ্য ডেলিভারির বিধান না থাকলেও এতদিন ঝুঁকি নিয়েই আমদানি পণ্য ডেলিভারির কাজটি করে আসছিল বন্দর কর্তৃপক্ষ। এবার বন্দরে কন্টেইনার জট কমাতে উদ্যোগ নিয়েছে তারা। তাহলে এই ইনসাইড দ্য পোর্ট ডেলিভারিটা বাইরে নেওয়ার কোনো বিকল্প নেই। তার আগে অফডকগুলোকে এই কাজের চাপ নেয়ার উপযোগী করার তাগিদ ব্যবসায়ীদের। বাংলাদেশে যে পরিমাণ আমদানি পণ্য আসে এবং রপ্তানি পণ্য যায়, সেই পরিমাণ কিন্তু আমাদের কোনো প্রাইভেট ডিপো বা ওয়ারহাউস গড়ে ওঠে নাই। হঠাৎ করে যদি একটা সিদ্ধান্ত নেওয়া হয় আর আমাদের যে সার্ভিসটা যদি আমরা না পাই, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতিতে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে। এবছর অফডকগুলো আমদানি কন্টেইনার হ্যান্ডলিং করেছে প্রায় 2.5 লাখ একক। তবে বন্দরের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে চাপ বাড়ার পাশাপাশি বাড়বে খরচ, তার সাথে বাড়বে প্রতিযোগিতাও। তবে এতে ব্যবসায়ীরা লাভবান হবে বলে জানালেন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তা। যদিও অফডকে আমদানি পণ্য ডেলিভারি নিলে কিছুটা তাদের খরচ বাড়বে, কিন্তু জাহাজের ভাড়া হ্রাস হওয়ার দিক থেকে তারা অনেক বেশি লাভবান হবেন। বর্তমানে 38 ধরনের আমদানি পণ্য হ্যান্ডেল করছে দেশের বেসরকারি অফডকগুলো। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। পাহাড়ের পাশাপাশি সমতলেও শুরু হয়েছে কমলা চাষ। রসালো মিষ্টি কমলার বাগান গড়ে উঠেছে নওগাঁ, জয়পুরহাট ও যশোরের সমতল ভূমিতে। রাঙামাটি সহ পার্বত্য জেলাগুলোতে দেখা মেলে সারি সারি কমলা গাছের। এ ফল চাষ করে লাভবান হচ্ছেন তরুণ উদ্যোক্তারা, সে পথ ধরে আসছেন অনেকে। সরকারি পৃষ্ঠপোষকতা আর সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলা হলে কমলা চাষ অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। রাঙামাটির পাহাড়ে গড়ে ওঠা বাগানে গাছে গাছে ঝুলছে হলুদ রঙের কমলা। আকারে বড়, রসালো আর মিষ্টি স্বাদের কমলার ফলন প্রতি হেক্টরে 10 টনের বেশি। নানিয়ারচর উপজেলার 17 মাইল এলাকা তৈচাকমা, জাদুখাচড়া ও নবকারবারি পাড়ায় উৎপাদিত কমলা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এখানে অনেক বেকার যুবক যুবতী রয়েছেন, তাদের সেই বেকারত্ব দূর হবে বলে আমি আশাবাদী। মোটামুটি 4 লাখ টাকার মতো বিক্রি করছি আমি। সরকারিভাবে যদি একটু সহযোগিতা পাই তো ভালো হয় আর কি আমার জন্য। জয়পুরহাটের আক্কেলপুরে ইমরান হোসেনের বাগানে থোকায় থোকায় ঝুলছে কমলা। বাগান দেখতে এসে কমলা কিনে নিয়ে যাচ্ছেন দর্শনার্থীরা। ফ্রেশ কমলা যে কেনা সেটাই শুধু না, এটা দেখেও আসলে চোখের একটা শান্তি। পড়াশোনার পাশাপাশি এরকম উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি। চলতি মৌসুমে এ বাগান থেকে 100 মণ কমলা 5 থেকে 8 লাখ টাকায় বিক্রির আশা করছেন ইমরান। ইউটিউবে চাষ পদ্ধতি দেখে কমলা চাষে আগ্রহী হন নওগাঁর লক্ষ্মীপুর গ্রামের শফিকুল ইসলাম রানা। চুয়াডাঙ্গাতে চারা সংগ্রহ করি, তারপর এই অল্প সারে কিছু জায়গায় লাগাই। এবার এই বছর আমার অনেক প্রচুর পরিমাণে ফলন আসে। চাইনিজ, দার্জিলিং ও ছাতকি জাতের কমলা চাষ হচ্ছে নওগাঁয়। সার, কীটনাশকের তেমন খরচ না থাকায় লাভের আশা করছেন চাষিরা। আমি নিজেও বাণিজ্যিক হারে আমি বাগানটা পরিসরে করার জন্য একটু মনোভাব নিয়েছি এবং আগামীতে করবো ইনশাআল্লাহ। যশোরের শার্শায় রামরাঙ্গন কমলা চাষ করে স্বপ্ন পূরণ হতে চলেছে উপজেলার পানবুড়িয়া গ্রামের স্বপ্নবাজ যুবক ওহিদুজ্জামানের। ভারত ও চীন দেশে ব্যাপকভাবে রামরাঙ্গন কমলা চাষ হয়। টেলিভিশনে এমন প্রতিবেদন দেখে রামরাঙ্গন কমলার চাষ শুরু করেন এ যুবক। প্রথম বছরে 1,66,000 টাকার ফল বিক্রি হলেও এবছর 8 থেকে 10 লাখ টাকার ফল বিক্রির আশা ওহিদুজ্জামানের। তামান্না জেনিফার, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের বাজারে 7 দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সবথেকে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম
১,১৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,৩৮,৩৯৩ টাকা। আজ থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১,০৯৭ টাকা বাড়িয়ে ১,৩২,০৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ৯৪৫ টাকা বাড়িয়ে ১,১৩,২৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির ১ ভরি স্বর্ণের দাম ৮০৫ টাকা বাড়িয়ে ৯২,৯৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। সংবাদের এ পর্যায়ে থাকছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে স্বাধীনতা ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষা অর্জন করায় সিরিয়ার জনগণকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মধ্যপ্রাচ্যে ইরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এই হামাস। তাদের এই অভিনন্দন বার্তায় বিশ্ববাসী অবাক হলেও ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। দুই দশকের বেশি সময় সিরিয়ার ক্ষমতায় থাকা আসাদ সরকারের পতনের একদিন পর স্থানীয় সময় সোমবার হামাস এই অভিনন্দন জানিয়েছে। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের ক্ষেত্রে আসাদ পরবর্তী সিরিয়া ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবে বলে আশা করছে হামাস। আলাদা বিবৃতিতে ইরান সমর্থিত আরেক গোষ্ঠী ও হামাসের মিত্র ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল নাখালাও একই কথা বলেছেন। আর এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। সিরিজে সমতায় ফেরার মিশনে সন্ধ্যায় দ্বিতীয় ওয়ানডেতে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সহকারী কোচ সালাউদ্দিন বলেন, প্রথম ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চান তারা। সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হবে দুদল। রিপোর্ট করছেন এস এম আশরাফ। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ডট খেলেছে ১৫০টিরও বেশি। আধুনিক ক্রিকেটের সঙ্গে যা মানানসই নয়। সেন্ট কিটসে অনুশীলনে কোচ ফিল সিমন্সের অধীনে তাই ব্যাটারদের ঘাম ঝরাতে দেখা যায়। ম্যাচ হারলেই সিরিজ পরাজয় নিশ্চিত এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে কোচ সালাউদ্দিন বলছেন তারা সেরাটাই দিতে চান। সেটা যে ব্যাটিং করেছে সেটা অ্যাকর্ডিং টু সিচুয়েশন বলেন, উইকেটের ধরন বলেন, আমার কাছে মনে হয়েছে তারা ভালো ব্যাটিং করেছে এবং আমার মনে হয় যে এই উইকেট এইভাবে ব্যাটিং করা উচিত। এবং আরেকটা জিনিস, যদি যারাই হয়তো 60 করছে 40 করছে সেটা যদি একটু লম্বা হতো তাহলে হয়তো পিছুর দিকের ব্যাটসম্যানদের জন্য আরো ফিনিশিং করাটা আমাদের জন্য বেটার হতো। প্রথম ওয়ানডেতে লিটন দাস আউট হয়েছেন 2 রানে, সৌম্য সরকার 19-এ। তাদের কাছেও রান চান টাইগারদের কোচ। জয়পরাজয়ের ব্যবধানটা খুব কম। আমরা যে জায়গায় মিস্টেক করছি সেই জায়গায় যদি আমরা একটু বেটার করতে পারি তাহলে হয়তো সিরিজে আমরা ফিরতে পারবো। বাট ওয়েস্ট ইন্ডিজ ভালো স্ট্রং টিম, তো আমাদেরকে আরো ভালো বেটার প্ল্যান করে মাঠে আসতে হবে। দুই দল এর আগে মুখোমুখি হয়েছে 45 ম্যাচে, যেখানে বাংলাদেশের জয় 21টি আর ক্যারিবীয়রা জিতেছে 22 ম্যাচে। এস এম আশরাফ, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো আরো একবার। জয় বাংলাকে জাতীয় স্লোগান করে দেয়া হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। অর্থ পাচার মামলায় তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা স্থগিত। ভারতের পররাষ্ট্র সচিবের সফরে ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলবে মনে করেন বিশ্লেষকরা। দুই দেশের মানুষের প্রত্যাশা উপলব্ধি করার তাগিদ। পুলিশ কমিশন গঠন ও র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির, জানালেন মেজর হাফিজ। বিজয় দিবসে মানিক মিয়া এভিনিউতে সবার আগে বাংলাদেশ শীর্ষক কনসার্ট। দেশ গড়তে অর্থের প্রয়োজন, সরকারি প্রণোদনা দেওয়ার সময় নেই, জানালেন অর্থ উপদেষ্টা। রাষ্ট্রের ঋণ কমাতে কর আহরণ বাড়ানোর তাগিদ এনবিআর চেয়ারম্যানের। এবং মুক্তিযুদ্ধের চেতনা লালিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি বলেই 24-এর গণ অভ্যুত্থান মনে করেন মুক্তিযোদ্ধারা। তরুণ প্রজন্মের প্রতি বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান। দর্শক, এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।